স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ মধ্যে ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। চলতি অর্থবর্ষের প্রথম ৮ মাসে কমে গেছে চিংড়ি রপ্তানি। ইউরোপের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকটের কারণে চিংড়ি রপ্তানি কমেছে বলে মনে করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি। আজ আমাদের আলোচনার বিষয় চিংড়ি রপ্তানি। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নিয়ামুল নাসের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের বিভাগের অধ্যাপক মনজুরুল করিম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের চিংড়ি রপ্তানির প্রধান বাজার আমেরিকা ও ইউরোপ। বাংলাদেশের চিংড়ির স্বাদ ও মান ভালো হওয়ায় বিদেশে এর চাহিদাও অনেক। তবে বর্তমানে থাইল্যান্ড, ভিয়েতনাম সহ কয়েকটি দেশে উৎপাদিত ভেনামি নামের এক ধরনের চিংড়ি ইউরোপ ও আমেরিকার ব্যাপক হারে বাজারজাত হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট থাকায় কম দামে এই চিংড়ির প্রতি বেশি আগ্রহ সেখানকার ক্রেতাদের। সে কারণেই বাংলাদেশের চিংড়ি রপ্তানি কমেছে বলে মনে করছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। চাহিদা কিন্তু এখনও আছে, কিন্তু দাম একটু বেশি হওয়ার কারণে তারা ভিনামির প্রতি আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ ওখানে রিসেশন চলছে এবং রিসেশনের কারণে এখন ওই সমস্ত দেশের কাস্টমাররা কিন্তু কম দামি জিনিসটা খেতে চাচ্ছে। চলতি অর্থ বছরের ৮ মাসে চিংড়ি রপ্তানি হয়েছে $৩৮ কোটি, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে $1 কোটি কম। রপ্তানি বাড়াতে উৎপাদন বৃদ্ধির পরামর্শ ইপিবির। যে ভিনামি চাষ হয়েছিল সেগুলো কিন্তু বিভিন্ন রোগের কারণে ঠিক উৎপাদন ওইভাবে হয়নি। উৎপাদনশীলতাটা আমাদের এখানে কম আছে, উৎপাদনশীলতাটা আমাদের বাড়াতে হবে। এটা যদি বেড়ে যায় তাহলে হয়তো আমাদের চিংড়ির চাহিদা আরও বহুগুণ বেড়ে যাবে বলে আমি মনে করি। ইপিবির হিসেবে চলতি অর্থ বছরে $55 কোটি আয়ের লক্ষ্য রয়েছে চিংড়ি রপ্তানি থেকে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর নিয়ামুল নাসের এবং জনাব মনজুরুল করিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি। জনাব নাসের, আপনার কাছে প্রথম প্রশ্ন করতে যাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে মূলত অর্থনৈতিক সংকটের কারণে ইউরোপ এবং আমেরিকার যে আমাদের ক্রেতা, আমাদের চিংড়ির ক্রেতা, তারা আমাদের এখান থেকে চিংড়ি নেওয়াটা কমিয়ে দিয়েছেন এবং তারা বিকল্প হিসেবে অন্যান্য রাইভাল কান্ট্রি থেকে অন্য মাছ নিচ্ছেন। এই যে আমাদের, তার মানে হচ্ছে আমাদের দেশের চিংড়ির দামটা বেশি। এইখানে আমরা কম্পিটিটিভনেস করতে পারছি না, যেহেতু নিশ্চয়ই আমাদের উৎপাদন খরচটাও বেশি। এই অবস্থা থেকে আসলে এটা কি কোনো আদৌ কোনো উপায় আছে কিনা যে আমরা চিংড়ি উৎপাদন খরচটা কমিয়ে দিতে পারি এবং আমাদের বিদেশের বাজারে চিংড়ির যে চাহিদা সেটাকে আবার ফিরিয়ে আনতে পারি কিনা? জিনিসটা আসলে একটা ইম্পর্টেন্ট ইস্যু। জি, বাট আমরা যখন এই জিনিসটা দেখে আমাদের ওয়ার্ল্ড ইকোনমিটা চিন্তা করতে হবে। রাইট। এখন যেটা দেখা যাচ্ছে যে পৃথিবীতে উন্নয়ন দেশে ওরা বেশি দামে মাছ কিনছে না, এটা একটা কনজিউমার প্রেফারেন্স। ওটাকে আমাদের সম্মান করেই তো আমাদের কাজ করতে হবে। অ্যাবসলিউটলি। এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি যেটা আমরা রপ্তানি করি, এটা ওয়ার্ল্ডে এটার দাম সবসময় বেশি এবং এখনো বেশি। সব যে দেশই উৎপাদন করে সে বেশি, কিন্তু এর কোনো অল্টারনেট স্পেসিস আমাদের কাছে নেই। আবার আপনি হয়তো আপনাদের প্রতিবেদনে দেখা গেল যে ওই যে ভেনামির কথা ওরা বললো, সেইটা যদি অন্য দেশের মতো করা যেত তাহলে আমরা পয়সা বেশি পেতাম, একটা ধারণা দেওয়া হলো। রাইট। কিন্তু আসলে বাংলাদেশ একটা ছোট দেশ, এই দেশে আমরা একটা বিদেশি মাছ এনে আমরা সেটা রপ্তানি করতে পারবো কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যায়। রাইট। তা আমার যেটা ধারণা যে আমরা ওয়ার্ল্ড ইকোনমির কাছে আমাদের থাকতে হবে এবং এই ওয়ার্ল্ড ইকোনমির সাথে যখন আমরা মেনে চলে, আমরা যদি আমাদের কিন্তু অনেক চিংড়ি আছে যেগুলো ছোট সাইজের, রাইট, যেমন হরিণা আছে, তারপর আরো আমাদের প্রায় 60টার মতো চিংড়ি আছে বিভিন্ন সাইজের। এই ছোট সাইজের যদি কম মূল্যের যদি চিংড়িগুলো যদি আমরা যদি এটাকে যদি প্রমোট করি, তাহলে আবার কিন্তু বাংলাদেশের ব্র্যান্ডেড, আমাদের কিন্তু আপনাদের যথার্থই বলা হয়েছে যে আমাদের গলদা এবং আমাদের বাগদা কিন্তু একটা ব্র্যান্ডেড একটা আইটেম ওয়ার্ল্ড ইকোনমিতে। আমরা কিন্তু আমাদের ছোট চিংড়িগুলোকেও কিন্তু প্রমোট করা উচিত, সেটাই আসলে করা উচিত। সেটা দিয়ে আমরা আগাতে পারি, সেটা আমরা করছি না। ধন্যবাদ ডক্টর নাসের। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব করিম, আপনার কাছে জানতে চাচ্ছি যে বলছি যে আমাদের মাছের দাম বেশি, এই কারণে হয়তো তারা কিনছেন না, তারা কম দামি মাছের দিকে ঝুঁকছেন বিদেশি ক্রেতারা। কিন্তু যদি গুণগত মান এনশিওর করতে পারি, আমরা যদি এর গুণগত মানটা বলতে পারি যে ভালো, তাহলে কিন্তু দাম বেশি হলেও সাধারণ মানুষ কেনা থাকার কথা। সেই জায়গাটাও কি আমরা আসলে ব্যর্থ হচ্ছি? সেই জিনিসটা প্রমাণ করা, এর কোয়ালিটি কন্ট্রোলে কি আমরা ব্যর্থ হচ্ছি? ধন্যবাদ জনাব শামীম। একটি কথা অনস্বীকার্য যে আমাদের বাংলাদেশে যে বলা হয় যে লার্জেস্ট ডেল্টাইক বেসিন অন আর্থ, বদ্বীপ অঞ্চল, এবং এই অঞ্চলের জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য আমাদের দেশের ওই
ওই বেল্টে যে মাছগুলো উৎপাদিত হচ্ছে তার একটা এক্সট্রা নিউট্রিটিভ ভ্যালু আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। রাইট। এবং হয়তোবা এই কারণেই আমাদের দেশের উৎপাদিত মাছ বিদেশের বাজারে এতখানি আদরণীয়। আচ্ছা, এবং এটা যেমন একদিকে সত্য, পাশাপাশি আরেকটা কথাও খেয়াল রাখতে হবে যে এই মাছগুলো কতখানি নিজেদেরকে রোগ প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন করে আবির্ভূত হতে পারে। রাইট। গলদা চিংড়ি যে চিংড়ি আমরা বিপুলভাবে উৎপাদন করে থাকি, এরা কিন্তু অন্যান্য চিংড়িগুলোর তুলনায় অপেক্ষাকৃত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। আচ্ছা। হ্যাঁ, এবং আপনার প্রতিবেদনে আমি যেটা দেখলাম, ভ্যানামির কথা বলা হয়েছে। একসময় ভারত ভ্যানামিতে প্রচুর পরিমাণে রপ্তানির মাধ্যমে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে মার্কেটে লিডার হয়ে গেছে। বাট আপনি যদি গত 2 বছরের একটা প্রেক্ষাপট বিবেচনা করেন, দেখবেন যে সেখানে তারা মারাত্মক ধস হয়ে গেছে। কেন হয়েছে এটা? এটার জন্য যে একটা ব্যাকটেরিয়া ঘটিত একটি অণুজীবের প্রাদুর্ভাব মূলত দায়ী, আমরা সেটাকে বলি আর্লি মর্টালিটি সিনড্রোম বা ইএমএস। এবং এটার কারণে মোটামুটি ঠিক মানে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেছে। এবং হয়তোবা এ কারণেই ভ্যানামি কতখানি আমাদের বাংলাদেশে চাষযোগ্য হতে পারে, এই আশঙ্কা থেকেই কিন্তু ভ্যানামিকে আহরণ করার ব্যাপারে বা প্রতিপালন করার ব্যাপারে একটা নেতিবাচক মনোভাব চলে এসেছে, এবং হয়তোবা আলটিমেটলি তাই সত্যি হয়ে গেল। তো এখন আপনি যে প্রশ্নটি করেছেন কোয়ালিটি কন্ট্রোলের যে বিষয়টি, অবশ্যই মান নিয়ন্ত্রণ ছাড়া তো কোনো প্রোডাক্টেরই না, সেটা ঠিক আছে। বিদেশে আদর নেই। এবং এই মান নিয়ন্ত্রণ করতে গিয়ে যে প্রোডাক্টকে আমরা লালন করছি, সে প্রোডাক্টটির একটা বড় বাধা হিসেবে আসতে পারে তার রোগ। হ্যাঁ, সেই প্রোডাক্টটি কতখানি রোগ সহনশীলতা থাকবে বা থাকবে। এবং সেদিক থেকে চিন্তা করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যে এনভায়রনমেন্টে এটাকে প্রতিপালন করছি, সেই এনভায়রনমেন্টে মাইক্রোবায়াল কন্টামিনেশন বা ডিজিজগুলো থেকে আমরা এই প্রোডাক্টগুলোকে কতখানি বান্ধব হিসেবে, কতখানি সুপরিকল্পিতভাবে উৎপাদন করতে পারছি, সেটা আমরা দেখব। ধন্যবাদ জনাব করিম। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর নাসির, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যদি উৎপাদনের পরিমাণ বাড়াতে পারি, যেটা হয় যে একই খরচে তার খরচটা কমে যায়, কিন্তু এই সম্ভাবনা কি আছে, বা নাকি আপনার কি মনে হয় যে এই আমাদের যে ট্র্যাডিশনাল যেগুলো আইটেম, বাগদা বা গলদার কথা বলছি আমরা, এটার বাইরেও ভেনামির কথা আপনি বলছেন, জনাব করিম বলছেন ওই জিনিসটা আরো আবার ভেবে দেখা উচিত, সেটা কি আপনার কি মনে হয়, কোনটা দেখে নজর দেওয়া উচিত? এটা আমরা ভেনামি বা নতুন কোনো আইটেমের মাছ আমরা তৈরি করব, উৎপাদন করব, নাকি আমাদের যেগুলো আছে সেটাকে আরো নার্চার করব কিনা সেটা? প্রফেসর করিম যথার্থই বলেছেন যে এখানে কিন্তু একটা ডিজিজ একটা বিরাট ফ্যাক্টর। অবশ্যই, অবশ্যই। যেটা দেখা যাচ্ছে যে দামটা বাড়ছে বা খরচটা বেড়ে যাচ্ছে, এই কারণে আমার চাষি যখন মাছটা চাষ করছে, যদি কোনো কারণে তার কিছু মাছ মারা যায়, তার কস্টিং বেড়ে যাচ্ছে বা তার পুরা কস্টটাই সে ফেরত পাচ্ছে না। তো এই কারণে একটা যদি আমাদের যদি ডিজিজ ফ্রি স্ট্রেন যদি আমাদের থাকে, বা আমরা যদি ওই মাছের রোগ নিয়ে যদি আমরা গবেষণা করে যদি আমরা ওইটার একটা ব্যবস্থা করতে পারি, সেটা একটা দিক হতে পারে। তাহলে আমার কস্টিং কমে আসলে আমাদের লাভটা থাকলো, এবং আমি যে আমাদের যতটুকু মানে আমাদের রপ্তানি করার ইয়েটা থাকছে, চাষি এখানে উপকৃত হবে। এটা একটা দিক। আমি কিন্তু ভেনামিকে আনার পক্ষে কিন্তু বলিনি। আমি বলছি যে আমাদের কিন্তু অন্যান্য বিকল্প আমাদের অনেকগুলো ছোট ছোট মাছের প্রজাতি আছে যারা ভেনামির সাইজে হয় এবং তারাও সুস্বাদু, সেগুলাকে আমি ওয়ার্ল্ড মার্কেটে ব্র্যান্ডিং করার কথা বলেছি। কারণ এরা আমাদের পরিবেশেই বড় হচ্ছে, আমাদের এই পানিতে তারা বড় হতে জানে বা বড় হয়, আমাদের জলাশয়ে তারা থাকে, এবং এই মাছটাকে যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটে মার্কেটিং এ নিতে পারি, তার আকারও ছোট এবং দামও কম হবে। হ্যাঁ, এবং বিদেশে ওরা এটা তখন কেনার জন্য আগ্রহী হবে, এবং তখনই কিন্তু আমরা আমাদের এই মার্কেটটাকে ফিরে পাবো। কারণ এটাতে একটা ওভারঅল একটা অ্যাভারেজ হচ্ছে যে আমরা কি রপ্তানি করবো। আর একটা কথা আছে যেটা এসে যায় এর পাশাপাশি, ভিয়েতনাম বা অন্যান্য দেশের দিকে তাকালে ওরা কিন্তু চিংড়ির পাশাপাশি, ভিয়েতনাম গত বছর 1.5 বিলিয়ন রপ্তানি করেছে, কিন্তু ওরা 3 বিলিয়ন চিংড়ি রপ্তানি করেছে। 3 বিলিয়ন আমেরিকান ডলার তারা রপ্তানি করেছে সাদা ফিশ, পাঙ্গাস। আমাদের কিন্তু ওদিকেও যেতে হবে, যে অন্য মাছ যেটা ওয়ার্ল্ডের চাহিদা আছে, সেটা দিয়ে আমাদের রপ্তানিটাকে আমরা বৃদ্ধি করে আমাদের জলাশয় ব্যবহার। ধন্যবাদ জনাব করিম। আপনার কি মনে হয় হরিণা বা ছোট অন্যান্য প্রজাতির যে চিংড়িগুলো আছে সেগুলোকে এগিয়ে নেওয়ার মতো সেগুলোর অবস্থা আছে কিনা, আমাদের সেই ক্ষমতা আছে কিনা বা সম্ভব কিনা আসলে? বাংলাদেশ তো একটা অত্যন্ত চমৎকার
রিয়ারিং এনভায়রনমেন্ট, হ্যাঁ, এদেশে মাটি বলেন, এদেশে জল বলেন কি না হয়। Right. তো কাজেই যে কোনো এই ধরনের যে সমস্ত এনভায়রনমেন্ট, যে খাল বিল এবং বিভিন্ন হাওর নদী নালাতে যে পর্যাপ্ত রিয়ারিং যে অপরচুনিটি রয়ে গেছে, এখানে সুপরিকল্পিতভাবে উদ্যোগ নিলে আমরা আমরা আশাবাদী হতেই পারি। আচ্ছা, হ্যাঁ, এবং এটার ইকুইভ্যালেন্ট অন্যান্য যে সমস্ত প্রজাতিগুলো আছে সেই ব্যাপারে তো আমাদের সাদা মাছের যথেষ্ট উনি আদর বলছিলেন আমরা যে হরিণার লক্ষ্য কথা, এই প্রজাতির কি রোগ প্রতিরোধ করার ক্ষমতা যথেষ্ট কিনা, বা আপনার কি মনে হয়? ঠিক এই হরিণা প্রজাতি নিয়ে রোগ প্রতিরোধক বিষয়টি নিয়ে কতখানি গবেষণা করা হয়েছে সেটা আমার সঠিক জানা নেই, বাট আমাদের ক্যাশ ক্রপ বা সিলভার ক্রপ বলতে যেটা বোঝানো হয়ে থাকে, টাইগার শ্রিম্প বা গলদা ফিশ, এই বিষয়ে আমাদের যথেষ্ট গবেষণা আছে এবং সেই বিষয়ে আলোকপাত করার সুযোগ থাকবে। ধন্যবাদ জনাব করিম আপনাকে। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি চিংড়ি রপ্তানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নিয়ামুল নাসের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের অধ্যাপক মঞ্জুরুল করিম। জনাব করিম, জনাব নাসের, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব করিম, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম যে কথা, যে নতুন যে প্রজাতির কথা বলছিলাম, এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বলছিলাম, কিন্তু আমরা প্রায় একটা জিনিস দেখি, যখন আমাদের দেশে এই জাতীয় বিশেষ করে চিংড়ি রপ্তানির কথা বলি, তখন এটার কোয়ালিটির কথা আসে, বলা হয় যে এর মধ্যে ব্যাকটেরিয়া আছে, বলা হয় যে এর যে খাদ্যমান, এটা যে খাবার খেয়ে এগুলো বড় হয় সেগুলোরও আসলে প্রশ্ন আছে। এই অবস্থা থেকে আসলে বেরোনোর মতো আসলে যথেষ্ট কারিগরি দক্ষতা আমাদের আছে কিনা, বা গবেষণা হয়েছে কিনা? ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই চিংড়ি প্রতিপালন করতে গিয়ে সবচেয়ে বড় যে বাধাটি এটাকে প্রতিহত করে বা এটাকে সমস্যা আক্রান্ত করে, সেটা হচ্ছে যে রোগ, এদের রোগ সংক্রমণ হওয়ার ঘটনা বেশি। এবং এটা অত্যন্ত স্বাভাবিক যখন যে এনভায়রনমেন্টগুলোতে বা যে ক্যাপটিভিটিতে আমরা এগুলোকে লালন করে থাকি, সেখানে যদি যথেষ্ট পর্যায়ে মান নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এটা একটা বিশাল ভ্যালু চেইন। এই চেইনের কোথাও যদি কোনো ছিদ্র থেকে যায়, তাহলে পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং ঝুঁকির সম্মুখীন হয়ে যায়। তাতে করে আমাদের যেটা টার্গেট, সেই টার্গেটটা অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। এবং যে কথাটা বলছিলাম শুরুতেই, সেটা ছিল যে আমরা গভীর সাগর থেকে যে ব্রুটটা কালেক্ট করি, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেটা স্পেসিফিক প্যাথোজেন ফ্রি, তো যে কথাটি ডক্টর নাসির বলছিলেন, সে পুরো সাপ্লাই চেইন চেক করার মতো আসলে কারিগরি দক্ষতা আসলে আমাদের আছে কিনা, সেই দক্ষতাটা হয় আমি সেই মানে না থাকলেও এটা তৈরি করা বা এটা ডেভেলপ করা খুবই সম্ভব। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। ডক্টর নাসের, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে হরিণা বা অন্যান্য প্রজাতির মাছ এখন আমরা ইচ্ছে করে নজর দিতে পারি, এগুলোর সম্ভাবনা আসলে কতটুকু? আমি আসলে হরিণ একটা জাস্ট উপলক্ষ মাত্র। আমি বলেছি কিন্তু আরো অনেক এরকম ছোট ছোট আমাদের চিংড়ি আছে, রাইট। এবং আমরা দেখেছি যে মাছ যখন আমরা গলদা বা যখন আমরা বাগদার পুকুরে যখন আমরা চাষ করি, এরা কিন্তু প্রায় 20% কিন্তু 20 থেকে 30% কিন্তু আমাদের ওই নদীর পানি বা ওই জলাশয় থেকে কিন্তু এই চিংড়িগুলো আহরিত হয়, যেটা আমরা লোকালি কনজিউম করছি। তো যেহেতু আমি একটা ম্যাচিং দেখতে পাচ্ছি, একটা বিদেশি মাছের আকার এবং স্বাদ বলেন, এটার সাথে যদি আমাদের যদি এই ধরনের দেশি মাছ, দেশি চিংড়িগুলোকে যদি ম্যাচ করানো যায়, যারা ওখানে নর্মাল একটা এনভায়রনমেন্টই তৈরি হচ্ছে, এরা কিন্তু সিম্পল সারের মাধ্যমে কিন্তু তাদের উৎপাদন হচ্ছে, খাবারও দেওয়া লাগে না কিন্তু, এবং তারা প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। সেইটা নিয়ে গবেষণা করে যদি আমরা যদি এদেরকে প্রচুর উৎপাদন করি আমাদের বাগদার পাশাপাশি, তাহলে কিন্তু আমি বলছি একটা সম্ভাবনা দেখা যেতে পারে। এর পাশাপাশি অন্য মাছের কথা যারা বলছিলেন যে অন্য হোয়াইট ফিশের যদি বলি, আমরা যদি সার্বিকভাবে মৎস্য রপ্তানির কথা চিন্তা করি, তখন ফ্রোজেন ফুডের কথা চিন্তা করি, তখন কিন্তু এই বিষয়টা আসে। সেই অন্যান্য ফিশের মধ্যে সম্ভাবনা কাদের বেশি? হ্যাঁ, যেটা দাঁড়াচ্ছে যে এখন আবার যেটা দাঁড়াচ্ছে যে আমার কাস্টমার কি খাচ্ছে, বাইরের কাস্টমার কি খাচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমি বেশি হওয়াতে কিন্তু তারা খুব পাঙ্গাসটা খায়। পাঙ্গাসটা খাওয়ার কারণে হচ্ছে কি, তার দাম কিন্তু চিংড়ির
থেকেও কম দামে সে কিনতে পারে হ্যাঁ, হ্যাঁ। বাইরে ওরা, কারণ ওদের একটা মাছ খেতে হবে, সেটা চিংড়িতে দাম বেশি পড়ছে, ওই দামে না কিনে সে কম দামে সে কিনছে। পাঙ্গাস, তেলাপিয়া, রাইট। এই দুটো ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট। আমাদের দেশে কিন্তু এটা চালু হয়ে গেছে, এখানে হ্যাচারিও আছে অনেক ভালো, কিন্তু আমাদের কিন্তু এটা প্রসার হচ্ছে না। অতএব এবং যারা পাঙ্গাস চাষ করছে তারাও কিন্তু ঠিক দাম পাচ্ছে না, Right. দাম অনেক কম পাচ্ছে। এটা কারণ হচ্ছে যদি এটাকে আমরা রপ্তানিতে নিয়ে যেতে পারি এবং এটা তখনই কিন্তু আমরা এটার দাম বেশি পাবে চাষিরা, এবং এটা কিন্তু রপ্তানি আমাদের কিন্তু ভ্যালুয়েশনে চলে আসে। চলে আসবে সেটাই। ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবো। জনাব করিম, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে সাপ্লাই চেন, একটা নির্ভেজাল সাপ্লাই চেন আমাদের দেশে করা সম্ভব, এবং এইটা করতে হলে কি করা উচিত? যেমন একই সাথে সাথে যখন আমরা একজন ফ্রোজেন ফুডের কথা বলি তখন কোল্ড সাপ্লাই চেনের কথা আমরা প্রায় বলি, যে এই জিনিসটা পুরোটা সাপ্লাই চেন আমরা মেনটেন করতে পারি না, আমাদের একটা সমস্যা বড়। এই ক্ষেত্রে কেমন আসলে এটা, মানে কি ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন বা কি ধরনের কারিগরি দক্ষতার প্রয়োজন আছে? সাপ্লাই চেইন যখন বলেই ফেললেন তখন শুরু থেকে শুরু করা হ্যাঁ, যায়। অবশ্যই। একদম ডিপ সি থেকে যখন যে ব্রুটটা সংগ্রহ করা হয়, হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকেই যদি আমাদের মা মাছ যেটা বলা Right. হচ্ছে সেটাকে যদি এরকম সার্টিফাই করা যায় যে এটা স্পেসিফিক প্যাথোজেন ফ্রি, এবং সেই সার্টিফিকেশনের জন্য বা সেই প্রায়োগিক যে দক্ষতা বা যে টেকনিক্যাল যে বিষয়গুলো এখানে যে ল্যাবরেটরি যে ফ্যাসিলিটিসগুলোর মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে প্রমাণ করতে পারি যে এটা আসলেই স্পেসিফিক প্যাথোজেন ফ্রি, তাহলে সেই মাছটিকে আমি লালন করব, সো দ্যাট সেই মাছে যদি কখনো কোনো প্রকারে কোনো জীবাণু বহন করে থাকে তাহলে যেন সে যখন পোনা ছাড়বে সেখানে যেন সেই ডিজিজ কজিং এজেন্ট যেন ভার্টিক্যালি ট্রান্সমিটেড না হয়। এবং সেটা স্কোর করার জন্য যে প্রায়োগিক যে দক্ষতাটার প্রয়োজন সেটা যদি অনতিবিলম্বে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এই ভ্যালু চেনের বিভিন্ন পর্যায় থেকেই আমরা ডিটেক্ট করতে পারবো কোথায় গিয়ে আমার এই মানে চেইনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেই স্পেসিফিক জায়গাতেই আমরা মান নিয়ন্ত্রণ করতে পারবো। আদারওয়াইজ কোথায় যে এই বিষয়টি গলদ রয়ে যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তো কাজেই এই ভ্যালু চেইনের এই দক্ষতার নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রত্যেকটা A to Z এই কমপ্লায়েন্সটা অত্যন্ত জরুরি, যে প্যাথোজেনের উপস্থিতি আছে কি নেই, কিংবা এই প্যাথোজেন ফ্রি করতে গিয়ে আমরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, যে ড্রাগস ব্যবহার করছি, Right, হ্যাঁ, right. যে কেমিক্যালস ব্যবহার করছি, সেই কেমিক্যালসগুলোর উপস্থিতি সাধারণত আমরা এটা জেনে থাকি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই হয় না, অ্যান্টিবায়োটিক একটা উইথড্রল টাইম আছে। আচ্ছা, হ্যাঁ, সেই টাইমটা আমরা মেনটেন করছি তো করছি কিনা, হ্যাঁ। কিংবা যে অ্যান্টিবায়োটিকের যে মাত্রায় ব্যবহার করা উচিত ছিল আমি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে ফেললাম না তো। এই যে নিয়ন্ত্রিত যে ব্যবহার, এই যে নিয়ন্ত্রিত যে প্রয়োগ ফ্রম দ্য ডে ওয়ান থেকে এক উইথড্রল পিরিয়ড পর্যন্ত, এইটা দেখা অত্যন্ত জরুরি। কারণ এটি না দেখলে পরে অ্যান্টিবায়োটিক দ্বারা যে অর্গানিজমকে আমি কিল করতে চাচ্ছি বা প্রতিহত করতে চাচ্ছি তারাই একটা সময় ডিজিজ রেজিস্ট্যান্ট হয়ে যায়। পরবর্তীতে সেই ডিজিজ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো যদি রয়েই যায় তাহলে পরবর্তীতে আপনার যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন তাতে কোনো কাজ আসবে না। ধন্যবাদ ডক্টর বাশার। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে রপ্তানি যদি বাড়াতে চাই, বৃদ্ধি করতে চাই, আমরা বলছিলাম যে কোয়ালিটি কন্ট্রোল একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক। এর পাশাপাশি আসলে কোন দিকে আমাদের নজর দিতে হবে? ব্র্যান্ডিং এর কথা আপনি বলছিলেন। ব্র্যান্ডিং এর যে জিনিসটা এসে যাচ্ছে আমাদের প্রফেসর করিমের থেকে, আসলে কিন্তু আমাদের সার্টিফিকেশনে যেতে হবে। আমাদের যে জিনিসগুলা আমাদের এই সার্টিফিকেশন করতে গিয়ে আমরা হয়তো এখন বাইরের সার্টিফিকেশন চিন্তা করছি, কিন্তু আমাদের নিজস্ব দেশীয় নিজস্ব সার্টিফিকেশনের জন্য আমাদের মানে এই ধাপে চলে যেতে পারবে। সরকার চেষ্টা করছে, সরকার ওদের বিভিন্ন নিয়ন্ত্রণ সেন্টার তৈরি করেছে, এফআই কিছু বলে, এবং সেই কোয়ালিটি কন্ট্রোলের এইখানে টেস্টের মাধ্যমে তারা সার্টিফিকেশনে যাচ্ছে। এবং যখন বিভিন্ন দেশের থেকে যারা আমাদের চিংড়ি নিয়ে যাচ্ছে, তারা ওদের তারা ভিজিটে আসতেছে, বিভিন্ন জায়গায় ওরা দেখে যাচ্ছে যে আমরা কিভাবে চাষ করছি, কিভাবে নিয়ন্ত্রণ করছি, ইত্যাদি ইত্যাদি। তো এই সার্টিফিকেশনটাকে যদি আমরা মেনটেন করতে পারি, কিন্তু এটার জন্য ব্যাপক প্রচার প্রয়োজন। এই সার্টিফিকেশন যাদের জন্য করবেন সেই বুঝতে হবে তাদের তো বুঝতে হবে, তার জিনিসের দাম সে বেশি পাবে এবং তখনই না সে লাভবান হবে এবং দেশেরও আলটিমেটলি দেশের এটা উপকার হবে রপ্তানি করে। ধন্যবাদ ডক্টর নিয়ামুল নাসের। জনাব মঞ্জুরুল করিম, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা এই নিয়ে আপনার সাথে আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।